আচ্ছা, যখন আমরা ওপেন করব এরকম একটা টেমপ্লেট আসবে, এটাকে আমরা কিছু করব না, কেটে দেবো, ক্লোজ করে দেবো। এখানে আমাদের টুলবার আছে, টুলবারটা এখানে রাখবো, আর এখানে কন্ট্রোল প্যালেট আছে। আচ্ছা, এখানে আমি কি করব, আমি যে প্রজেক্টটাকে করেছি টুলস, পেজ মেকার টুলসের আজকে টোটালটা কভার করব। আচ্ছা, প্রথমে দেখুন এখানে যে টুলটা আছে, টুলবারে যে সমস্ত টুলসগুলো আছে সেইগুলো আমরা নামগুলো জেনে নেব, ঠিক আছে। তো প্রথমে কি আছে, পয়েন্টার টুল বা মুভ টুল, ফটোশপে যেটা আমরা বলি মুভ টুল, এখানে সেটা পয়েন্টার টুল, ঠিক আছে। এটাকে দিয়ে কোনো টেক্সট বা কোনো কিছুকে মুভ করানো হয়, সরানো হয় এদিকে ওদিকে, ঠিক আছে, মুভ টুল। আচ্ছা, তারপরে টেক্সট টুল, টেক্সট টুল দিয়ে আমরা কি করি, কোনো কিছু লিখি, টেক্সট। আচ্ছা, রোটেটিং টুল হচ্ছে কোনো কিছুকে ঘোরানো, ঠিক আছে, এগুলো পরপর দেখছি, একবার করে দেখে নিই। ক্রপ টুলের হচ্ছে কাজ কি, ক্রপ টুল হচ্ছে কোনো কিছু কেটে দেওয়া, ঠিক আছে, কাটা। লাইন টুল মানে কোনো কিছু ভার্টিক্যালি হরাইজেন্টালি লাইন টানতে গেলে লাগে। আর কনস্ট্যান্ট টুল, ঠিক আছে, এটা যেমন আমি দেখাচ্ছি, দুটো টুলের একই রকম কিন্তু একটু আলাদা আলাদা। রেক্ট্যাঙ্গেল টুল, এখানে আছে রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুল, দুটো একই কিন্তু একটু একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে। তারপরে কি আছে, এলিপস টুল, তারপরে এলিপস ফ্রেম টুল, পলিগন টুল, তারপর পলিগন ফ্রেম টুল, হ্যান্ড টুল, জুম টুল। হ্যান্ড টুলের কাজ আমরা জানি মুভ করানো কোনো কিছু, আর জুম টুলের কাজ হচ্ছে কোনো কিছু জুম করা বা জুম আউট করা, জুম ইন জুম আউট, ঠিক আছে। তো এটা আমরা ফটোশপে আমরা জানি কম বেশি। আচ্ছা, এবার আমরা চলে যাই পয়েন্টার টুল, ঠিক আছে। প্রথমে কি করব, পয়েন্টার টুল না, প্রথমে হচ্ছে আমরা টেক্সট টুলটাকে দেখব। দেখুন আমি পাশাপাশি এখানে নিচে একটু দেখাচ্ছি। আচ্ছা, টেক্সট টুল দিয়ে কোনো কিছু যখন আমরা লিখব তখন হচ্ছে টেক্সট টুলটাকে সিলেক্ট করতে হবে। টেক্সট টুল, টেক্সট টুলটাকে সিলেক্ট করে আমরা কি করেছি, এরকমভাবে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করলাম, ড্রপ অ্যান্ড ড্র্যাগ। ড্রপ অ্যান্ড ড্র্যাগ কি, এখান থেকে জাস্ট ধরে মাউসটাকে এইভাবে ছেড়ে দিলাম, দেওয়ার পরে আমরা কিছু লিখছি। কেন টেক্সট টুল সিলেক্ট করা ছিল তখন কিছু আমরা টেক্সট লিখতে পারছিলাম। আচ্ছা, যখন আমরা পয়েন্টার টুল বা মুভ টুলটা সিলেক্ট করলাম, এটা ফটোশপের ক্ষেত্রে মুভ টুল, এটাকে পয়েন্টার টুল বলা হয় পেজ মেকারের ক্ষেত্রে, একই কাজ। যখন আমরা এই টেক্সটের উপরে ক্লিক করলাম, দেখুন কয়েকটা দুটো লাইন এসছে, এখানে একটা লাইন এসছে, নিচে একটা লাইন এসছে, মানে এটা গাইড বলা হয়, ঠিক আছে, এই টেক্সটের গাইড। তারপর কি আছে, এখানে দুটো পয়েন্ট আছে, মানে চারটে, এ মাথায় একটা পয়েন্ট আছে, ডট আছে, এখানে ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট। আচ্ছা, একটু বড় করলাম। এবার কি করছি, যতদূর আমরা টেক্সট লিখছি, এই যতদূর আমরা টেক্সট টুল দিয়ে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করেছিলাম ততদূর কিন্তু এই লাইনটা চলে গেছে, ঠিক আছে। তো এই লাইনটা যতটুকু আমার দরকার, মানে টেক্সটের এই কাছাকাছি আমরা পয়েন্টারটা রেখে দিতে পারি, এভাবে রেখে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, টেক্সট টুলের কাজ হলো কোনো কিছু লেখা, পয়েন্টার টুল মানে মুভ টুলের কাজ করে, এটাকে মুভ করানো, সরানো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি, রোটেট করা মানে কোনো কিছু ঘোরানো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো। দেখুন রোটেট টুল যখন আমরা ক্লিক করেছি তখন যে কোনো একটা পয়েন্টে ধরে যদি আমরা এইভাবে ঘুরাই টেক্সটটাকে, দেখুন অলরেডি ঘুরে যাচ্ছে, ঠিক আছে, এই যে অলরেডি কিন্তু ঘুরছে। তো এটাকে কি করব, আমরা এখান থেকে 0 করে দিলাম। আচ্ছা, রোটেট টুল। তারপরে যে ক্রপ টুল। আচ্ছা, ক্রপ টুলের কাজ কি, কোনো কিছু ধরো আমি এখান থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসছি, ধরো আচ্ছা এটা হচ্ছে, ধরো এই ইমেজটাই আমি নিচ্ছি, এটাকে ছোট করলাম। ছোট করার পরে আমরা কি করছি, ক্রপ টুল। ধরো এই ক্রপ টুলটা সিলেক্ট করার সাথে সাথে আমরা এই যে কোনো একটা পয়েন্ট ধরবো, দেখুন এখানে সিলেকশন, যখন এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, এখানে ডট আছে, তো আমরা এই উপর থেকে ধরে এইভাবে নিচেভাবে টান দিই, তাহলে কিন্তু ক্রপ হয়ে গেল উপরের অংশটা। মানে যতটুকু আমি এই ক্রপ টুল ধরে এইভাবে আমরা যদি টেনে নিয়ে যাই উপর দিকে, তাহলে ততটুকু কেটে যাবে, ঠিক আছে। কিন্তু ফটোশপের ক্ষেত্রে ক্রপ করার সিস্টেমটা কিন্তু আলাদা, ঠিক আছে, এখান থেকে এইভাবে নিয়ে যাবেন, কেটে যাবে। আচ্ছা, তাহলে আমরা পয়েন্টার টুল, টেক্সট টুল, রোটেট টুল, ক্রপ টুল, চারটে টুলের কাজ শিখলাম। এবার হচ্ছে দেখুন এই সাইডের টুল, লাইনটা কি বলেছিলাম, লাইন টুল, অনলি লাইন টুল। দেখুন লাইন টুলের কাজ হচ্ছে যখন কিনা আমরা ফ্রিভাবে কোনো কিছু ভার্টিক্যালি
হরাইজেন্টালি, দাঁড়ান এটা হচ্ছে এ হয়ে গেছে, কালার কালার, দেখুন এটা হচ্ছে ফ্রি ভাবে আমরা, আচ্ছা দেখুন আমরা হচ্ছে লাইন টুল, লাইন টুল হচ্ছে কি কোনো কিছুকে আমরা হরাইজেন্টালি ভার্টিক্যালি আমরা কোনো দাগ টানতে পারি। তো যখন আমরা কোনো দাগ টানছি দেখুন দাগটা কাটা 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 আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সমস্যা, যখন আমরা এই দাগটাকে নেব, শিফট যখন আমরা হোল্ড করে রাখবো বা প্রেস করে রাখবো তখন কিন্তু দাগটা পুরো আর কাটবে না বা কাটা 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 আসবে না, একদম স্ট্রেট কাট আসবে। এটা শিফট ধরে রেখেছি আমি কিবোর্ডের, শিফটটাকে হোল্ড করে রেখেছি, রেখে আমরা কিন্তু মাউস দিয়ে এইভাবে দাগ টানছি। আচ্ছা যখন আমরা ফ্রিভাবে টানবো দেখুন আমাদের হাতের ব্যালেন্স তো ঠিক নেই, তখন এরকম কাটা কাটা দাগ আসবে, ঠিক আছে, এরকম কাটা 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 আসতে পারে। যদি আপনার হাতের ব্যালেন্স ঠিক থাকে তাহলে ওটা স্ট্রেট হবে এরকম। আচ্ছা এটা গেল, এবার কি এর পরের হচ্ছে কনস্ট্রেন্ট টুল, ঠিক আছে। কনস্ট্রেন্ট টুলটার কাজ কি, দেখুন কনস্ট্যান্ট মানে এরকম একদম, হ্যাঁ এবার কনস্ট্যান্ট টুল মানে কি, এটা যখন আমরা কোনো কিছু প্রেস করছি না, হ্যাঁ এটা এরকম ভার্টিক্যালি হরাইজেন্টালি কিন্তু এরকম দাগ হবে, আমরা কিন্তু এরকম কোনাকোনি যখন টানছি দেখুন একদম, এ কিন্তু শিফটটা চাপতে হচ্ছে না, ঠিক আছে, একদম স্ট্রেট কনস্ট্যান্ট একটা লাইন হচ্ছে। আচ্ছা একই কাজ, ঠিক আছে, একটা হচ্ছে ফ্রিভাবে আমরা টানতে পারছি বিভিন্ন, আর একটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট মানে এটা হচ্ছে আমার শিফট বা কোনো কিছু প্রেস করতে হবে না, একদম স্ট্রেট কাট এরকম হবে, লাইন হবে, ঠিক আছে, দুটো কাজ একই। আচ্ছা তারপরে কি আছে, রেক্ট্যাঙ্গেল টুল আর রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুল, দেখুন প্রায় একই সব, ঠিক আছে। আচ্ছা এলিপ্টিক্যাল টুল হচ্ছে, দেখুন এলিপ্টিক্যাল টুল হচ্ছে কি, এই সরি এলিপ্টিক্যাল না, রেক্ট্যাঙ্গেল টুল, আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপটা নিই তারপর এলিপ্টিক্যাল যাব, এলিপস টুলে যাব। রেক্ট্যাঙ্গেল শেপ কি, কোনো কিছু আমরা ফ্রি হ্যান্ড ভাবে কি করছি, আয়তক্ষেত্র, আচ্ছা এটাকে দাঁড়ান, দেখুন কোনো কিছু আয়তক্ষেত্র যখন আমরা শিফট চেপে ধরছি তখন একদম স্কোয়ার হয়ে যাচ্ছে একটা বক্স, শিফট চেপে ধরলে, ঠিক আছে। আর যখন আমরা শিফট ছেড়ে দেবো কিবোর্ডের তখন আমরা ইচ্ছা মতো আমরা এটাকে এরকম লাইন করতে পারি, এরকম বক্স করতে পারি, এরকম করতে পারি, যতটুকু আমার যেমন প্রয়োজন আমি তেমনভাবে বক্সটাকে ক্রিয়েট করতে পারি। আর শিফট যখন আমরা চেপে ধরবো তখন একদম একটা চতুর্ভুজ হয়ে যাবে, ঠিক আছে, চারটে কোণ কিন্তু সমান হয়ে গেল শিফট চেপে ধরলে। আচ্ছা এটা গেল, এবার এই সাইডেটা কি বলেছিলাম যে এলিপ্টিকা, এই রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুল, রেক্ট্যাঙ্গেল ফ্রেম টুলের কাজ কি, আমরা এটাকে কি করছি যখন এইভাবে টানছি তখন এরকম একটা নর্মাল বক্স তৈরি হচ্ছে, আর যখন আমরা এলিপ্টিক্যাল ফ্রেম টুলটাকে করছি দেখুন এর মধ্যে একটা লাইন চলে আসছে। তো এই লাইনের হচ্ছে কাজ কি, এটা জাস্ট আমরা পরে দেখব যখন ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ এটা একটু ডিফারেন্ট আছে, তো এটা হচ্ছে আমরা একটু পরের ক্লাসে দেখব, আমরা দেখে নিচ্ছি। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কি এলিপস টুল। আচ্ছা রেক্ট্যাঙ্গেল টুলের আরেকটা আছে, রেক্ট্যাঙ্গেল টুলের আরেকটা কাজ আছে যেটা হচ্ছে দেখুন যখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল এরকম বক্স করছি, যখন আমরা বক্স করছি এরকম, হ্যাঁ এই বক্সের অনেক ক্ষেত্রে দেখবেন যে এই কর্নারগুলো কার্ভ করা থাকে, মানে এরকম কর্নার এরকম রাউন্ড শেপ থাকে একটু, তো সেটা আমরা কিভাবে করব, তার জন্য আমরা কি করছি, এটা একদম স্ট্রেট আছে পুরো কর্নার চারটে কোণ, এবার যদি এই এরপরে ডবল ক্লিক করি তাহলে দেখুন রাউন্ডেড কর্নার্স এসেছে, রাউন্ডেড কর্নার্স, এখানে কি করছি আমরা সেকেন্ডটা যদি আমরা ক্লিক করি ওকে করি, আমরা শিফট চেপে ধরে যদি টানি একটু কর্নার হলো, দেখুন একটু রাউন্ড শেপ হলো, জুম করে দেখি একটু, ঠিক আছে। আবার যদি ডবল ক্লিক করি আরেকটু কর্নার হবে, দেখুন এর থেকে আরেকটু কর্নার হলো, কোণটা একটু বাঁকা হলো, ঠিক আছে। আরেকটু যদি আমরা করি এর থেকে আরেকটু কর্নার হবে, দেখুন এইবার দেখবেন মোটামুটি এখানে 6টা স্টাইল আছে, ঠিক আছে। এবার ধরো একদম লাস্ট কর্নারটা যখন আমরা ক্লিক করব তখন এই টাইপের শেপগুলোকে আমরা ক্রিয়েট করতে পারবো এরকম, বা আমরা যদি এই 5টা যায় 5 নম্বরটা এরকম
এরকম, ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে বক্সগুলোকে আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তাহলে কোন টুল দ্বারা? রেক্ট্যাঙ্গেল টুল দ্বারা। আচ্ছা, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। দেখুন কি করছি, এটাকে তো সিলেক্ট করছি মুভ টুল দিয়ে বা পয়েন্টার টুল দিয়ে সিলেক্ট করছি, কিবোর্ডে ডিলিট অথবা ব্যাক স্পেস মারলাম, এটাকে আবার ব্যাক স্পেস মারলাম। যদি সবগুলো একসাথে মুছতে যাই বা সবগুলো একসাথে ডিলিট করতে যাই, সেক্ষেত্রে আমরা পয়েন্টার টুল নেব, নিয়ে এই সবগুলোকে সিলেক্ট করব পয়েন্টার টুল দিয়ে। দেখুন যখন সিলেক্ট করছি তখন সবগুলো একসাথে সিলেক্ট হলো। এবার যদি ব্যাক স্পেস মারি, সব একসাথে ডিলিট হয়ে গেল বা মুছে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এলিপস টুল। এলিপস টুলের কাজ কি? কোনো কিছুকে বৃত্ত মানে সার্কেল, যখন শিফট চাপবেন তখন একদম সার্কেল হবে, ঠিক আছে, বা এরকম একদম পুরো সার্কেল হবে। যখন শিফট ছেড়ে দেবেন তখন আমাদের ইচ্ছে মতো এটাকে আমরা একটা শেপ নিতে পারি, এরকম নিতে পারি, আর একটু এরকম নিতে পারি, এরকম নিতে পারি, এরকম নিতে পারি, ঠিক আছে। এটা আমরা ফ্রি হ্যান্ডভাবে মানে ফ্রিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। আর যখন আমরা শিফট ধরবো তখন এটাকে পুরো একদম সার্কেল হয়ে যাবে, ঠিক আছে, বৃত্ত হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের পলিগন টুল। পলিগন টুল কি? দেখুন এরকম স্টার বানাবো বা এরকম ধরনের কোণগুলো তৈরি করব। কিভাবে করব দেখুন, এখানে আমরা কি করেছি, নর্মালি কটা কোণ থাকে? 1 2 3 4 5 6টা। এই কোণগুলো যদি আরও বাড়াতে চাই, দেখুন এখানে কি করছি। আচ্ছা, আমি ডান সাইডেগুলো এগুলো দেখাচ্ছি না, হ্যাঁ, এইগুলো জানলে এগুলো আমরা একই জিনিস, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্রেম আর এগুলো হচ্ছে নর্মাল। এলিপস টুল, এলিপস, ফ্রেম টুল। তো এই কাজগুলো আমরা যখন ডিজাইন করব তখন দেখব, ঠিক আছে, একই কাজ। আচ্ছা, এখানে কি করছি, আমরা 6টা কোণ পেয়েছি। এখন যদি আমরা 8টা কোণ করতে চাই তাহলে কি করব, এখানে ডবল ক্লিক করব। করার পরে দেখুন ডবল ক্লিক করার সাথে সাথে আমরা যেমন রেক্ট্যাঙ্গেল টুলে ডবল ক্লিক করেছিলাম, রেক্ট্যাঙ্গেলে যখন ডবল ক্লিক করেছিলাম আমরা কি করতে পেরেছিলাম, রাউন্ডেড কর্নার করতে পেরেছিলাম। ওই শেপটার পার্টিকুলার ওই শেপটার আমরা রাউন্ড কর্নার করতে পেরেছিলাম। এবার কি করছি, যখন আমরা এই পলিগন টুলের উপরে ডবল ক্লিক করছি তখন দেখুন এরকম পলিগন সেটিং এসছে। এখানে যখন আমরা ডবল ক্লিক করছি পলিগন টুলের উপরে তখন এরকম পলিগন সেটিংস এসছে। এখানে কি আছে, নাম্বার অফ সিটস। তাহলে কি করছি, এখানে প্রিভিউ বক্সে আমরা দেখতে পাচ্ছি। একটু বড় করি আমরা, না এটা বড় করা যাবে না। কি করছি, এই ধারে দুটো স্লাইড আসছে, হ্যাঁ, দেখুন এখানে ত্রিভুজ হচ্ছে, যখন আমরা একটু ডান সাইডে সরিয়ে নিয়ে যাচ্ছি পয়েন্ট বাড়ছে নাম্বার অফ সিটসের। তো এইটা কি দেখুন, একটা জিনিস খুব ভালো একটা জিনিস। এখানে কি করলাম, 42 রাখলাম, আর এখানে কি হচ্ছে স্টার ইনসেট, মানে কতটা স্টার মানে কোনগুলোকে ভিতরের দিকে নিয়ে যাবে। দেখুন এই ধরনের ডিজাইন কিন্তু দেখে থাকেন, মানে এরকম ধরনের বক্স বা শেপ। আগে এগুলো বেশি মানে ডিজাইনে এখনও ব্যবহার করা হয়। পেজ মেকারে যারা ডিজাইন করে, এই ধরো হ্যান্ডবিল বা লিপলেট যারা করে, এই ধরনের শেপ, যেমন ভর্তি চলছে এরকম লেখা থাকে এরকম কোন দিয়ে, ঠিক আছে, বা অনুষ্ঠান সূচি দেখবেন এরকম লেখা থাকে এই বক্সগুলো করে। একদম নর্মাল ব্যাপার। এখানে আমরা কি করব, ডবল ক্লিক করব। যদি আমরা এখানে 8টা করি, 8 করলাম, নাম্বার অফ সিটস, 8টা কোণ হলো। এখানে 8টা কোণের কতটুকু আমরা এরকমভাবে স্টার বানাবো, ঠিক আছে। দেখুন এখানে কি করলাম, 8টা কোণ নিয়েছি, এখানে 29 পয়েন্ট মানে পার্সেন্টেজ রেখেছি স্টারের মতো রেখে ওকে করলাম, এবং আমরা ধরে ড্রপ ড্র্যাগ করলাম। শিফট করলে একদম এই হবে। আমরা যদি শিফট ছেড়ে দিই তাহলে আমরা ফ্রিভাবে এরকমভাবে নিতে পারবো, জাস্ট এইটুকু। আচ্ছা, নেক্সট হচ্ছে কি হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি, যখন আমরা কোনো কিছু পেজটাকে মুভ করাবো, পেজ মানে হ্যান্ড টুল দিয়ে আমরা পেজ মুভ করাতে পারি, ঠিক আছে। দেখুন হ্যান্ড টুল দিয়ে হচ্ছে আমরা পেজটাকে মানে এই যে ডিজাইন করছি এই পেজটাকে আমরা মুভ করছি, মানে আমরা পেজের ফুডারটা দেখতে পাচ্ছি, আবার হেডারটাকেও দেখতে পাচ্ছি মুভ টুল দিয়ে, ঠিক আছে। একই রকম এখানে আমরা কি করছি, যেমন ফটোশপের ক্ষেত্রে আমরা স্পেস দিয়ে মুভ করতাম কোনো কিছু। দেখুন আমরা যখন স্পেস প্রেস করছি তখন এটাকে পেজটাকে মুভ করাতে পারছি স্পেস দিয়ে। আর পেজ মেকারের ক্ষেত্রে ওয়ার্ল্ড দিয়ে, মানে স্পেসের লেফটে ওয়ার্ল্ড বাটনটা দিয়ে বা অল্ট কি দিয়ে আমরা যখন ওয়ার্ল্ডটাকে প্রেস করছি, যখন পয়েন্টার টুল আছে, যখন পয়েন্টার টুল সিলেক্ট আছে আমার, তখন আমরা কি করছি পেজটাকে মুভ করাবো, তখন আমরা ওয়ার্ল্ডটাকে প্রেস করব, ওয়ার্ল্ড,
ঠিক আছে, অল্ট প্রেস করে আমরা এটাকে মুভ করাতে পারবো, বা আমরা ফ্রিভাবে যদি করতে যাই এই হ্যান্ড টুল দিয়ে পেজটাকে মুভ করাতে পারবো। ওকে, আচ্ছা জুম টুলের কাজ। জুম টুল হচ্ছে কি, এই পার্টিকুলার ডিজাইন বা এই ছোট লেখাগুলোকে আমরা বড় করে দেখতে পাবো কিভাবে। এই জুম টুলের ব্যবহার হচ্ছে, আমরা যদি এইভাবে ড্রপ অ্যান্ড ড্রাগ করে ছেড়ে দিই তাহলে এটাকে জুম হবে, ঠিক আছে। আবার ধরো আমরা এটা ছোট করব, তখন আমরা যদি রাইট ক্লিক করে আমরা এখানে দেখুন পার্সেন্টেজ আছে জুমের, 25, 50, 75, 100, আমরা যে কোনো একটা করি একদম ছোট হয়ে গেল। আবার রাইট ক্লিক করে যদি 100 করি একটু বড় হলো, কিন্তু বড় করলে কোথায় সরে যাচ্ছে, সাইডে। আচ্ছা তাহলে আমরা একটু এই সাইডে যাব। সব থেকে ইজি প্রসেস হচ্ছে, যেটা ফটোশপের ক্ষেত্রেও একই, কন্ট্রোল প্লাস আর মাইনাস। কন্ট্রোল প্লাস করলে জুম ইন আর কন্ট্রোল মাইনাস করলে জুম আউট, ঠিক আছে। এটা সব থেকে আমরা বেশি ব্যবহার করি এই ওয়েটা। তাহলে টুলটাকে আমরা কমপ্লিট করলাম। এই দুটো জিনিস হচ্ছে আমাদের শিখতে হবে পেজ মেকার, এই টুলস আর এই কন্ট্রোল প্যালেট। এই দুটো জিনিস জানলে আমাদের হয়ে যাবে। কন্ট্রোল প্যালেটের কাজ হচ্ছে, যেমন আমরা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড যেমন শিখেছিলাম, দেখুন যখন আমরা টেক্সট টুলটাকে যখন পয়েন্টার টুল সিলেক্ট থাকছে তখন কিন্তু কন্ট্রোল টুলে, আচ্ছা এই দুটোকে অনেক ক্ষেত্রে হাইট হয়ে যায়, এই ক্লোজ হয়ে গেল বা এরকম হয়, ঠিক আছে, এগুলো ক্লোজ হয়ে গেল, বা এইটা ক্লোজ হয় না। এটা সাধারণত আমরা কি করি, উইন্ডোতে সব কিছু পাই। উইন্ডো দেখুন প্রথমে কি ছিল, আচ্ছা এটাকে আছে টুল বলি, ঠিক আছে। টুলটাকে হাইট টুল যদি করি, টুল হাইট হয়ে গেল। আচ্ছা শো টুল, তাহলে টুলটাকে চলে আসলো। যদি এরকম হয়ে যায় আপনাদের, এটা করবেন। আর কি হবে, এখানে কন্ট্রোল প্যালেট প্রথমে আছে, শো কন্ট্রোল প্যালেট, এটা যদি করেন এই কন্ট্রোল প্যালেট চলে আসলো। আচ্ছা এই দুটো অনেক ক্ষেত্রে হাইট হয়ে যায়, ক্লোজ হয়ে যায় অনেক ক্ষেত্রে, তো এটা আনার জন্য আমরা এই উইন্ডো অপশানটি ব্যবহার করব, ঠিক আছে। এখানে গিয়ে আমরা সব কিছুই খুঁজে পাবো। আচ্ছা চলুন, যখন পয়েন্টার টুল সিলেক্ট আছে, একটু জুম করি, যখন পয়েন্টার টুল সিলেক্ট আছে তখন কিন্তু কন্ট্রোল প্যালেটটা অন্যরকম লাগছে এখন, ঠিক আছে। আচ্ছা এই যে মাউসটা আমরা মুভ করাচ্ছি তার যে মিলিমিটার ওয়াইজ কতটা ডিস্টেন্স, সেটা কিন্তু এখানে মানে আপ ডাউন হচ্ছে বা বাড়ছে কমছে, ঠিক আছে। এবার যদি আমরা টেক্সট টুলটাকে সিলেক্ট করি তখন দেখুন পুরো মানে সব কিছু আমরা পাচ্ছি। যারা মাইক্রোসফট ওয়ার্ড আমরা প্রথমে কম্পিউটার শিখেছি এই জিনিসটাকে আমরা জানি। এখানে কি আছে, ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, নর্মাল, ঠিক আছে, স্টিক থ্রুজ, তারপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তারপরে এখানে ফন্টের সাইজ, এইগুলো আমরা সব পাই। কোথায় পাই, আমরা মাইক্রোসফট ওয়ার্ড যখন শিখেছিলাম তখন শিখেছিলাম। তো একই জিনিস কন্ট্রোল প্যালেটের কাজ, এখানে আমরা সব কিছু পারবো, ঠিক আছে। ফন্ট বড় করতে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে, এখানে প্রচুর স্টাইল, তো সেই জিনিসটাকে এখানে আমরা কন্ট্রোল প্যালেটে পাবো, ঠিক আছে। এখানে ফন্ট সাইজ বড় করতে পারবো। আচ্ছা এটা হচ্ছে আমরা একটা নেক্সট ক্লাসে শিখবো, কন্ট্রোল প্যালেটটা পুরোটাই। তো আজকে আরেকটু ডিটেলস আমরা যাব, দাঁড়ান। দেখুন সবার প্রথমে কি করেছিলাম, আমরা যখন পেজ মেকারে কাজ শিখবো তখন হচ্ছে আমাদের কি করতে, প্রথমে যখন কেটে দিই প্রথমে, আচ্ছা প্রথমে যখন আমরা পেজ মেকার ওপেন করলাম তখন হচ্ছে এরকম একটা ক্যানভাস শো করবে। তো এখানে কি করতে হবে, সব ক্ষেত্রে কোনো সফটওয়্যারে, যেমন আমাদের এই গ্রাফিক্স বা ডিটিপি রিলেটেড যে সমস্ত সফটওয়্যারগুলো আছে, প্রথমে যখন এই সফটওয়্যার ওপেন করবো তখন ক্যানভাস আসবে, প্রথমে কোনো পেজ আসবে না, আমাদের পেজ নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলো না, যেগুলো আমরা সফটওয়্যার ওপেন করার সাথে সাথে পেজ ওপেন হয়ে যায়, ঠিক আছে, একটু ডিফারেন্ট। তো এখানে কি করতে হবে, প্রথমে আমাদের নিউ পেজ নিতে হবে। নিউ পেজ নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের ফাইলে যেতে হবে, বা কন্ট্রোল এন এর শর্টকাট, ফাইলে যাব। এইখানে কিছু সেটিংস আছে, সেইগুলোকে আমাদের করতে হবে। দেখুন যখন এখানে আমরা পেজ সাইজ, ডকুমেন্ট সেটআপে কী কী আছে, পেজ সাইজ আছে। পেজ সাইজে কি আমরা কোন পেজের পরে কাজ করব প্রিন্টিংয়ের জন্য, সেটা A4 আছে, A3 আছে, A5 আছে, তো বেশিরভাগ আমরা A4-এ কাজ করে থাকি। তো পেজ সাইজটাকে আমরা কি করলাম, A4 করলাম। A4 সাইজের যে ডাইমেনশন আছে, মানে পেজের হাইট ওয়াইডটা আছে, সেটা ডিফল্ট এখানে থাকবে, কোনো চেঞ্জেসের কোনো কিছু নেই, ঠিক আছে। নিচে কি আছে, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, আড়াআড়ি আর লম্বালম্বি, ভার্টিক্যালি, হরাইজেন্টালি, একই জিনিস, ঠিক আছে। এখানে ওরিয়েন্টেশন বলেছে। তো টল আছে মানে কি, লম্বালম্বি আছে, ওয়াইড মানে কি, আড়াআড়ি হতো পেজটাকে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে কি অপশান, মানে এখানে ডুপ্লিকেট সাইড আর ফেসিং পেজ, মানে এখানে আমরা যদি দুটো টিক করা থাকে, একটা হচ্ছে সিঙ্গেল পেজ নিতে পারবো আর একটা হচ্ছে পরপর পেজ থাকবে। এটা আমি দেখাচ্ছি, হ্যাঁ, এটা আমরা পরে দেখছি। ফেসিং পেজ মানে সিঙ্গেল, আর ডবল মানে দুটো পরপর 1 2 3 4 5 এরকম ডবল ডবল পেজ আসবে। আচ্ছা, তারপরে কি আছে, এখানে নাম্বার অফ পেজ, মানে এখানে আমরা কটা পেজ নেব সেটা আমরা এখানে লিখতে পারি। তো যেহেতু আমরা নর্মাল একটা পেজ, এখানে 10টা পেজ, 100 পেজ, 1000 পেজ, 500, যা কিছু এখানে আমরা দিতে পারি, সেই কটা পেজ একসাথে ক্রিয়েট করা যাবে। ঠিক আছে, বারবার আর 1 2 3 করে করতে হবে না। তো আমরা যদি একটা পেজ নিই, এখানে আমরা পরপর ইনসার্ট করে আবার পেজ ক্রিয়েট করতে পারি, সেটাও অপশান আছে। আচ্ছা, স্টার্ট পেজ এখানে 1 আছে, যা আছে ডিফল্ট তাই থাকবে। আচ্ছা, মার্জিন কি আছে, এখানে ইঞ্চি আছে, ঠিক আছে। তো ইঞ্চিতে কি আছে, এখানে ডিফল্ট যা আছে তাই থাকবে। ডিপিআই কি থাকবে, 300 থাকবে। আর এখানে কম্পোজ টু প্রিন্ট, এখানে আমরা সিলেক্ট করতে পারি, বা ডিফল্ট যা আছে সেটাই থাকবে। ঠিক আছে, মাইক্রোসফট প্রিন্ট যা আছে তাই থাকবে। আচ্ছা, এতটুকু কি বুঝতে পেরেছেন? মানে কোনো যদি প্রশ্ন থাকে কারুর, কোনো প্রশ্ন আছে? নিউ পেজ কিভাবে নেব, বা নিউ পেজ কিভাবে সেট আপ করব, ডকুমেন্ট সেট আপটা? না স্যার। বুঝতে পেরেছেন তো? না হ্যাঁ। বা ম্যাম বুঝতে পেরেছেন, বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, ওকে, ক্লিয়ার, চলুন। আচ্ছা, তাহলে আমাদের সবসময় কি করতে হবে, টার্গেট আউটপুট রেজুলেশন আমাদের 300 রাখতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা কমিয়ে দিই, মানে কমাই 150 এরকম কমিয়ে দিই, তাহলে আমাদের যে ডিজাইনটা করব, লেখাটা লিখবো, ফেটে ফেটে যাবে লেখাগুলো। তো নর্মালি আমাদের 300 বা তার আপ করতে পারে। ঠিক আছে, তো নর্মালি ডিফল্ট যেটা থাকবে সেই ডিপিআইতে আমরা রেখে দেবো। রাখার পরে আমরা কি করব, ওকে করে দেবো। আচ্ছা, দেখুন এখানে একটা পেজ ক্রিয়েট হলো। এটা কি করব, আমরা ডবল ক্লিক করলে একদম ফিট টু উইন্ডো হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, পেজ মেকারে যখন আমরা দেখি উপর নিচে ফটোশপের মতো রুলার আছে, ঠিক আছে, এই রুলারটাকে কি করব, এই যে ইঞ্চিস, ঠিক আছে, মানে এইটা হচ্ছে মার্জিন। এই মার্জিনটাকে কি করি আমরা, হচ্ছে ডিফল্ট আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। কেমনভাবে, যেমন এখানে ইঞ্চি আছে, এই রুলারের পরে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ইঞ্চি, ইঞ্চিস, ডেসিমেল, মিলিমিটার, যে সমস্ত স্কেলে যে সমস্ত ভাগগুলো আছে সেগুলো। তো এখানে আমরা মিলিমিটারে কাজ করব। ঠিক আছে, পেজ মেকারে মিলিমিটারে কাজ করলে কি হয়, নিখুঁত মাপগুলো আমরা নিতে পারি। ঠিক আছে, ছোট 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 দাগের মাঝে যেগুলো প্রথমে কি থাকে, এই যে 3 থেকে 2 1 ইঞ্চি, এর মাধ্যমে এর মাঝে কি আছে, মিডিল, মানে একটা বড় দাগ হাফ ইঞ্চি। কম বেশি আমরা স্কেল সম্পর্কে জানি। তো এই যে ছোট 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 পয়েন্টগুলো আছে, এইগুলো হচ্ছে মিলিমিটার। এই মিলিমিটারগুলো নিলে একটা ডিজাইন খুব নিখুঁতভাবে আমরা মাপটা নিতে পারি। তো তার জন্য আমরা কি করব, এই যে উপরের স্কেলটাকে আমরা রাইট ক্লিক করলাম, করার পরে মিলিমিটার করে নেব, আবার এই লেফটে রাইট ক্লিক করে মিলিমিটার করে নেব। এবার কি করব, মার্জিনটাকে আমরা কাস্টমাইজ করব। কেমনভাবে, এখানে আমরা শিফট কন্ট্রোল পি মারব, ডকুমেন্ট সেটআপ আসবে। ঠিক আছে, বা এখানে যদি আমরা ফাইলে যাই, ফাইলে গিয়ে আমরা ডকুমেন্ট সেটআপ, এই ডকুমেন্ট সেটআপে আমাদের আরেকবার আসতে হবে। দেখুন এখানে কি আছে, ইনসাইড মানে বাইরের দিকে, এই ইনসাইড মানে ভিতরের দিকে, আউটসাইড মানে বাইরের দিকে, টপ মানে উপরে, আর বাটন মানে নিচে। এখানে তো এখানে কি করব আমরা, ধরো একটা মার্জিন উপরে আমরা কত রাখবো, ইনসাইড আমরা রাখি 10, আউটসাইড আমরা কত রাখবো 10, টপ আমরা কত রাখবো 30, আর বাটন আমরা রাখবো 10। রাখার পরে আমরা কি করছি, মার্জিনটাকে ওকে করে দিলাম। দেখুন এই পেজের মার্জিনটা হচ্ছে আমাদের তৈরি হয়ে গেল। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন কেউ? স্যার বলছি, ডকুমেন্টস যেটা করলেন, হ্যাঁ স্যার সব জায়গায় একইভাবে প্রযোজ্য হবে? বুঝলাম না, একইভাবে প্রযোজ্য বলতে? যত মানে যেসব প্রশ্নগুলো করবো বা যা কাজ করব, সব জায়গায় কিভাবে থাকবে মিলিমিটারটা? হ্যাঁ, এবার ধরুন কোনো প্রশ্ন লিগালে হয়, ঠিক আছে, কোনো প্রশ্ন আবার A4 এর 1 পেজে হয়, আবার কখনো এই সাইজ যখন জানবেন তখন এগুলো বুঝতে পারবেন। 1.8, 1.12, ঠিক আছে, 1.6, 1.5, এগুলো পেজের যখন মাপ থাকে। তো নর্মালি প্রশ্ন কি হয়,
একটা হচ্ছে লিগ্যালে হয়, বাচ্চাদের কোনো প্রাইভেট স্কুলের কেজি 1 2 এইগুলো হচ্ছে লিগ্যাল প্রশ্ন হয়, তাদের লেখাগুলো একটু বড় বড় করতে হয়, ছবি থাকে, হ্যাঁ। আবার কি থাকে নর্মালি হচ্ছে কি আমাদের যখন 9 10 11 মানে যে একটু 5 থেকে যখন প্রশ্ন হয় তখন কি হয় আড়াআড়ি, মানে একটা A4 সাইজের হাফ, মানে 4 ফোল্ড হয়, 1 2 3 4, হ্যাঁ, ঠিক আছে। তখন ওকে হচ্ছে আবার মানে এই যে মার্জিনটা হচ্ছে আমাদের আবার আলাদাভাবে নিতে হয়, ঠিক আছে। ওকে তখন এই মার্জিন সেটা বলে দিন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি গাইড, হ্যাঁ। এর মধ্যে আমরা লিখবো টেক্সট, এই যে ছাড়লাম এই ছাড়টা হচ্ছে আমাদের যখন প্রিন্ট দেবো তখন কাটবে না। মার্জিন নেওয়ার মানে কি হচ্ছে যেমন ওটা আউটলাইন রেখে দিলাম, মানে আমরা যে মেন কম্পোজটা করছি এর জন্য বাইরে না যায়। যখন একটা এইখানে পেজ ধরে একটা করছি তখন কাস্টমাইজ করতে পারছি সাথে সাথে। যখন আমরা 50টা 100টা 500টা পেজ করছি পরপর তখন কিন্তু খুব চাপ হয়ে যাবে কাস্টমাইজ করা। তো যা করব প্রথমে হচ্ছে আমাদের পেজ সেটআপটাকে ভালোভাবে করে নিতে হবে, মাপ যোগ একদম রেডি করে। তারপরে কি করব দেখুন, এখানে ধর একটা পেজ আমি রেডি করলাম, তো তখন হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করলাম, ইনসার্ট পেজ করছি, ইনসার্ট পেজ করার পরে কি করছে এখানে আরও ধরো 2টো পেজ বা 4টে পেজ নিচ্ছি, 4টে পেজ নিলাম, নিয়ে ইনসার্ট করে দিলাম। তখন কি হলো পর পর এই পেজ চলে আসলো, ওকে ওকে ঠিক আছে।